স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রভাত ফেরি আর ফুলের শ্রদ্ধায় সারা দেশে ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়ে তারা বলছেন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। আঞ্চলিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষায় সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ। ফুল, স্তবক আর বর্ণমালা হাতে কণ্ঠে ২১-এর মর্মস্পর্শী গান। গ্রাম থেকে শহর, প্রভাত ফেরির মিছিলের গন্তব্য ভাষা শহীদদের স্মৃতির মিনার। সিলেটে বর্ণাঢ্য বর্ণমালা মিছিল করে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে শহীদ মিনারে। দাবি ছিল বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও আঞ্চলিক ভাষা রক্ষার। অবশ্যই আমরা প্রমিত বাংলায় কথা বলবো, কিন্তু আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা, আমাদের আঞ্চলিক ভাষাটা যেন আমরা বাঁচিয়ে রাখি সর্বত্র। চট্টগ্রামে প্রভাত ফেরিতে অংশ নেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। আমরা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য, তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবসময় ফুলের শুভেচ্ছা দিতে আসি শহীদ মিনারে। হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানান খুলনা মহানগরীর বাসিন্দারা। তাগিদ ছিল ভাষার শুদ্ধ চর্চার। এই যে বাংলার সাথে ইংরেজির যে সংমিশ্রণটা হচ্ছে, এটি থেকে আমাদেরকে মুক্ত হয়ে আসা উচিত। ময়মনসিংহের টাউন হল শহীদ মিনারে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিল মাতৃভাষার সঠিক চর্চা এবং বাঙালি সংস্কৃতি রক্ষার আকুতি। আমরা শিক্ষা দিচ্ছি বাচ্চাদেরকে, যাতে ওরা না ভুলে যায় আমাদের শহীদদেরকে। আধুনিক যে জ্ঞান বিজ্ঞানের যে বিভিন্ন শাখা আছে, সেগুলো উন্নত বিশ্বে যেরকম তারা মাতৃভাষায় ট্রান্সলেট করে, তো আমাদের দেশেও সেরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। বরিশালে প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা বাড়ার সাথে দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি। রাজশাহীতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা টিকে থাকুক বাংলা সহ সকল ভাষা। আজকে আমরা এখানে ফুল দিতে এসেছি এবং ভাষা শহীদদের স্মরণে। অনেকের ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মনে করি যে আসলে এই ভাষাটা তাদের আসলে টিকিয়ে রাখা দরকার। রংপুর টাউন হল চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারেও ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। ছিল দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান আর বইমেলা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। একদিকে পর্যাপ্ত সরকারি বই ও প্রশিক্ষিত শিক্ষকের অভাব, অন্যদিকে পারিবারিক চর্চা কমে যাওয়ায় বিলুপ্তির পথে তাদের ঐতিহ্য। এতে বাধ্য হয়েই বাংলা ভাষার উপর নির্ভর করতে হচ্ছে। তবে তাদের শত বছরের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। শেরপুরের নালিতাবাড়ির এই নারী একসময় নিজের মাতৃভাষায় কথা বলতেন, কিন্তু সমাজের কটূক্তি, বঞ্চনা, সরকারি দপ্তরে হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠানে ভাষাগত অসুবিধার কারণে নিজের সন্তানদেরকে শিখিয়েছেন বাংলা। জন্ম হওয়ার পর থেকেই আমরা মাওলা মুখ থেকে এই ভাষা শুনিছে। শুধু কল্পনা রানী নয়, এই গল্প যেন শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরো সম্প্রদায়ের। নিজস্ব যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এইগুলা চর্চার অভাবে হারিয়ে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী শেরপুরে গারো, কোচ, বর্মন, হাজং, মারমা, ম্রো সহ 16টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় 21,000 মানুষের বাস। অথচ নিজের ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকা ও চর্চা কমে যাওয়ায় বিলুপ্তির পথে তাদের ভাষা ও সংস্কৃতি। কোচ, গারো, হাজং, বানাই এদের সংস্কৃতি রক্ষার জন্য একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করে এবং সেই সাথে সরকারের আরও সদিচ্ছার প্রয়োজন। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এসব ভাষা, সংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব নয়, অভিমত গবেষকের। আমরা চাই প্রত্যেকটি আদিবাসী সম্প্রদায়ের তার ভাষা এবং সংস্কৃতি ধরে রাখবার জন্য সরকার সরাসরি পৃষ্ঠপোষকতা করুক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সংস্কৃতি রক্ষায় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। ভাষাটা শুধু বাংলা ভাষা না, প্রত্যেকেরই মাতৃভাষা সংরক্ষণের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন জাতীয় দিবস অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ক্ষুদ্র নৃগোষ্ঠীতে নাচ, গান, তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে। এদিকে একই সরলরেখায় পটুয়াখালীর রাখাইনরা সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে তাদেরও নিজস্ব ভাষা ও সংস্কৃতি।
কোনো পাঠ্যক্রম না থাকায় রাখাইন শিশুরা ভুলে যাচ্ছে তাদের মাতৃভাষা। যদি প্রত্যেক পাড়ায় যদি আরো বাচ্চাদেরকে লেখাপড়া করাইতো তাহলে আমাদের ভাষাটা সংরক্ষণ করা যাইত। বিলুপ্তির হাত থেকে ভাষা রক্ষায় চান সরকারি ও বেসরকারি সহযোগিতা। যদি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়, সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, তাহলে আশা করি বাংলাদেশ থেকে কোনো ভাষা হারিয়ে যাবে না। অন্যদিকে জয়পুরহাটে হারিয়ে যেতে বসেছে সাঁওতাল, মাহাতো, পাহান এবং ওরাও সহ ১৩ গোত্রের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি ভাষা সাদ্রি। শেখা ও চর্চার সুযোগ কমে যাওয়ায় প্রায় হারিয়ে গেছে ২ লাখ মানুষের মুখের ভাষা। তাদের অধিকাংশ এখন কথা বলে বাংলা ভাষায়। সাদ্রি ভাষা আমরা শুধু বাসায় শিখতে পারি বাবা মার কাছে, কিন্তু স্কুলে আসে শিখতে পারি না। আমি আদিবাসী মেয়ে হয়ে আদিবাসী ভাষা বলতে পারি না। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা সংরক্ষণ সম্ভব বলে মনে করেন তারা। সরকার যদি ভাষাটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিত তাহলে ভাষাটি সংরক্ষণ করা সম্ভব হতো। মায়ের ভাষায় কথা বলতে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ এখন সময়ের দাবি। এজন্য এগিয়ে আসতে হবে সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও গবেষকদের, এমনটা মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। কুমিল্লার ১৪ গ্রামে শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার গুণবতী ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। রাত ১২টার পর কলেজ কর্তৃপক্ষ ও বিএনপি সহ কয়েকটি সংগঠন ওই শহীদ মিনারে শ্রদ্ধা জানায়, কিন্তু রাত ২টার পর মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলা হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি পক্ষ শহীদ মিনার ভেঙেছে বলে দাবি স্থানীয় বিএনপি নেতাদের। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বাংলাদেশ ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে মাদারীপুরের শিবচরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম বাৎসরিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র দানা বাঁধবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে নোয়াখালীর সেনবাগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। নির্দিষ্ট একটি দলের কান পড়ায় বিভ্রান্ত না হয়ে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির লড়াই সংগ্রাম জারি থাকবে। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার ৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। সকালে ওই বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন মামলা গ্রহণের কথা নিশ্চিত করেছেন। মামলার বিবরণে বলা হয়, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রালসের আমরি ট্রাভেলসের একটি বাসে যাত্রী বেশে ওঠে ডাকাতরা। রাত 12:30টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা গাড়িতে থাকা 2 জন নারী যাত্রীকে শ্লীলতাহানি করে। ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করলেও পরে তারা জামিনে মুক্তি পেয়ে যান। চাঁদপুরের অটো চালককে হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল 6 ফেব্রুয়ারি কচুয়ার ছোট ভবানীপুর থেকে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার হয়। নিহতের স্ত্রী বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা করেন। পরে হত্যাকাণ্ডের প্রধান আসামি আরিফুলকে খুলনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে আরও 2 জনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে নবীন প্রবীণের মিলন মেলা। এক্স স্টুডেন্ট ফোরামে আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। কালকের আয়োজনে অংশ নেবেন দেশের নামকরা ব্যান্ড শিল্পীরা। পর্যটন মৌসুম শেষের আগে সাপ্তাহিক ছুটি ও 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সৈকত নগরী কক্সবাজার পর্যটক সমাগমে মুখর। হোটেল মোটেলের কক্ষ শতভাগ বুকিং রয়েছে। ছুটির দিনে 1.5 লাখের বেশি পর্যটক সমাগমে খুশি পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
দেশের ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের গন্তব্য রূপময়ী সমুদ্র সৈকত কক্সবাজার। রমজানের আগের ছুটির দিনে কোলাহলে মুখরিত সৈকত তীর। সৈকতের কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে লোকে লোকারণ্য। প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকনে কোথাও নেই তিল ধারণের ঠাঁই। এত সুন্দর লাগতেছে যা বলার মতো না। এবং যে এনজয়টা করতেছি, আমার মনে হয় আমার লাইফে আজকে 65 বছরে আমার এমন এনজয় আর আমি কোথাও করতে পারছি কিনা সন্দেহ। একটা রিফ্রেশমেন্টের জন্য এখানে আসা খুব ভালো লাগছে। পর্যটন মৌসুমের শেষ সময়ে গরম উপেক্ষা করেই অনেকেই মাতেন নোনা জলে গা ভেজাতে। কেউ কেউ বিচ বাইক ও ঘোড়ায় চড়ে বিনোদনের পাশাপাশি তুলছেন ছবি। অনেকেই বিস্তীর্ণ বালিয়াড়িতে ঘোরাঘুরি করে উপভোগ করছেন। সমুদ্রে আসলে আমাদের মনটাই একদম শীতল হয়ে যায়। আমার বাচ্চার প্রথম সমুদ্র দেখা, সে হিসাবটাতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে। 21শে ফেব্রুয়ারি একটা ছুটি পাইলাম, ফ্যামিলি নিয়ে ভাবলাম এই সুযোগে একটু ঘুরে আসি। পর্যটক বাড়ায় তৎপরতা বাড়াতে হয়েছে লাইফগার্ড কর্মীদেরও। আমরা লাইফগার্ডের পক্ষ থেকে সতর্ক অবস্থানে রয়েছি, যেহেতু পর্যটকরা পানিতে নামতেছে। চলতি মৌসুমে আশানুরূপ পর্যটক হওয়ায় খুশি ব্যবসায়ীরা। ঈদের পরেও কক্সবাজার পর্যটক সমাগম থাকবে এবং এইরকম পর্যটক অব্যাহত থাকলে পর্যটন ব্যবসায়ীরা তাদের বিনিয়োগ ফিরে পাবে এবং লাভের মুখ দেখবে এবং কক্সবাজার পর্যটন শিল্পের দিন দিন উন্নতি হবে বলে আমরা মনে করি। আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে কাজ করছে টুরিস্ট পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।